সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আ আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছিলাম যে মার্কেটে আসলে বেশ ভালো আ আ কারেকশন বলি বা খারাপ অবস্থা বলি, মার্কেটের সেই অবস্থা যাচ্ছে এবং আমরা জানি যে পত্র-পত্রিকার মাধ্যমে যে আমাদের আ অথরিটি যারা মার্কেটের, তারা মার্কেটকে ভালো করার জন্য বিভিন্ন রকমের আ পদক্ষেপ নিচ্ছেন। আ আমরা অনলাইন পত্রিকার মারফত জানতে পেরেছি যে আ আজকে আ টপ 10 ব্রোকার্স মার্চেন্ট ব্যাংকস এর সিইও যারা তাদের সঙ্গে একটা বৈঠক হবে। মার্কেটের যে কারেকশন হচ্ছে বা কোন রিজন ছাড়াই যে মার্কেটের অবস্থা এইরকম সেটা থেকে উত্তরণের একটা ওয়ে খোঁজার জন্য একটা মিটিং হবে। যাই হোক, এটা বোঝা যাচ্ছে যে মার্কেটের আমরা যদি এটাকে বলি যে ব্লিডিং যেটা সেটা কন্টিনিউ করছে এবং সেটাকে বন্ধ করার জন্যে স্টেপ নেওয়ার ব্যাপারে আ আমাদের অথরিটি যারা আছেন আ তারা চেষ্টা করছেন। তো মার্কেটের এই ধরনের আপস অ্যান্ড ডাউন থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং সেই সঙ্গে হচ্ছে আ আমাদের যে ওভারঅল বিজনেস বা ইকুইটির যে অবস্থা সেইটা যে খারাপ অবস্থায় চলে গিয়েছে সেটা থেকে বের হয়ে আসার প্ল্যান বের করা। তো আমি আজকে আসলে আপনাদের সঙ্গে আ একটা আইডিয়া শেয়ার করব। যাতে করে আপনারা খুব সহজেই ব্যাপারগুলো বুঝতে পারেন এবং আ আপনাদের প্ল্যানিং গুলো আপনারা ঠিকমতো সাজাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা নিউজ আসছে, দি ইকোনমিক টাইমস একটা ইন্ডিয়ান পত্রিকা। ইন্ডিয়া টাইমস এ আসছে আরকি। তো সেখানে বলতেছে যে রিলিফ ফর ফার্মা কোম্পানিজ অ্যাজ এপিআই প্রাইসেস সি এ শার্প ফল। অর্থাৎ আমরা জানি যে আ এপিআই টা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেটা কিনা বিভিন্ন রকমের ওষুধ বানানোর ক্ষেত্রে এই ম্যাটেরিয়াল গুলো কাজে লাগে বা ইউজ করতে হয়। তো ইন্ডিয়াতে এটা একটা নিউজ আসছে যে এই এপিআই এর প্রাইসটা কিন্তু ফল করছে 40% 50% এর মতো। এবং এই ফলের কারণে যে জিনিসটা হবে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলা যেটা কিনা কোভিড এর পর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন সময় এটার বিভিন্ন রকমের প্রাইসের রাইজ হয়। মানে এই এপিআই এর প্রাইস অনেক বাড়ে। যার কারণে তারা বাধ্য হয় যে ওষুধের প্রাইস বাড়াতে। এখন একটা ব্যাপার এরকম হয় যে ওষুধের প্রাইস চাইলেই তারা অনেক বাড়াতে পারবে না। বিকজ মার্কেট শেয়ার এর ব্যাপার আছে, সেলস এর ব্যাপার আছে। যে যতটুকু পেরেছে মানে মিনিমাম একটা প্রাইস ইনক্রিজ করে হচ্ছে তারা প্রোডাক্ট গুলো তাদের বাজারে ছেড়েছিল। এখন যেহেতু এপিআই এর দাম কমে গিয়েছে, আমি আপনাদেরকে নিউজটা একটু দেখাই পুরোপুরি। যে ওরা বলছে যে প্রাইস অফ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস হুইচ আর ইউজড টু বি মেক formulations are seeing the biggest ever drop after COVID-19, bringing relief to the pharma industry that has reported a 50% retreat in API cost. অর্থাৎ 50% প্রাইস যদি ওদের ম্যাটেরিয়াল এর প্রাইস যদি ফল করে, তার মানে ওদের ওষুধ মেকিং এর কস্টিং অলমোস্ট আ 50% না হলেও অলমোস্ট 50% এর কাছাকাছি কিন্তু প্রাইস আ এবারে ম্যাটেরিয়াল এর জন্য যে খরচটা সেটার কিন্তু প্রাইসটা 50% এর মতো মানে কমে আসার কথা। এটা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির জন্য বলতেছি। তো আমাদের দেশেও এটার বিকল্প হওয়ার কথা না। বিকজ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলা চাইনিজ এপিআই এর উপরে নির্ভরশীল। ঠিক একইভাবে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে এদের বেশিরভাগই হচ্ছে আ জার্মান এবং চাইনিজ, স্পেশালি চাইনিজ কোম্পানিগুলোর বা চাইনিজ এপিআই গুলোর উপরেই নির্ভরশীল এবং চায়না থেকেই সোর্সিং করা হয়। আপনারা বিভিন্ন অ্যানুয়াল রিপোর্ট যদি আ পড়েন বিভিন্ন কোম্পানির তাহলে আশা করি সেখানে এই জিনিসগুলো দেখতে পাবেন। তো যেহেতু এখানে এই এপিআই এর প্রাইস গুলো ফল করেছে, আপনাদেরকে একটু দেখাই। আ যেমন এই যে এখানে বলছে এপিআই ফর প্যারাসিটামল হাস গন ৳২৫০ থেকে ৳৯০০ মানে কেজিতে ২৫০ থেকে ৯০০ তে চলে গিয়েছিল। আমরা জানি যে আমাদের দেশে প্যারাসিটামল মেক করার জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলা লাগে আ সেগুলো তো বিভিন্ন কোম্পানি ইউস করে। বিভিন্ন নামে আমরা প্যারাসিটামল গুলো জানি। নাপা, এইস, এইস প্লাস, নাপা এক্সটেন্ড এই ২ টাই আসলে চলে বেশি।
যেটা একটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর, আরেকটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর। এবং টপ লিডিং এ আছে কিন্তু এই প্যারাসিটামল বিক্রির ক্ষেত্রে বেক্সিমকো লিমিটেড। তাদেরটাই চলে বেশি বাজারে এবং তাদের মার্কেট শেয়ারটা বেশি শুধুমাত্র পার্টিকুলারলি প্যারাসিটামলের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে ৳২৫০ থেকে যখন কোভিড এর পরে ৳৯০০ তে চলে গিয়েছিল সেটার 50% রিডিউস হলে এখন দেখা যাচ্ছে যে এখন এটা ৯০০ থেকে আবার ৬০০ তে নেমে আসছে। তার মানে বাংলাদেশেও যারা এরকম ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ওষুধ তৈরি করে, প্যারাসিটামল ট্যাবলেট তৈরি করে, তাদের কস্টিং ও এগুলা আপকামিং কোয়ার্টার গুলোতে কমে যাবে। তার মানে তাদের যে প্রফিটাবিলিটি, তারা ওষুধের প্রাইস কমানোর আগ পর্যন্ত এই যে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করার মাধ্যমে মাঝখানে একটা যে বড় গ্যাপ প্রফিট ক্রিয়েট হলো, সেইটা কিন্তু তাদেরকে টোটাল নেট প্রফিট একটা বুস্ট নিয়ে আসবে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে। তো এইগুলো হচ্ছে যে ফান্ডামেন্টাল এনালাইসিস যারা করেন, তারা হচ্ছেন এই বিষয়গুলোকে এইভাবে নিয়ে এসে আরো আরো ডিটেইলস এনালাইসিস করেন। আমি আমার মানে এখানে আসলে সময় কম এবং খুব বেশি এখানে নিয়ে আসা সম্ভব নয়। আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আ এইভাবে হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে সামনের কোয়ার্টার গুলোতে। আমরা যদি আরো যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আ প্রাইস অফ মন্টেলুকাস সোডিয়াম, যেটা কিনা অ্যান্টি অ্যাজমেটিক ড্রাগ, অর্থাৎ আ অ্যান্টি অ্যাজমেটিক ড্রাগ তৈরির ক্ষেত্রে এই এপিআই টা ইউস করা হইতো। সেটার দাম আ ৳২৮,০০০ তে নেমে আসছে ফ্রম ৳৪৫,০০০ পার কেজি। তার মানে বুঝা গেল যে অলমোস্ট 50% এর কাছাকাছি দাম এখানে কমে আসছে। হ্যাঁ? তারপরে এইখানে বলতেছে যে মেরোপেনান 40% ডিক্রিজ করছে। কত? মানে ৳৭৫,০০০ থেকে নাইমা এখন চলে আসছে ৳৪৫,০০০। সো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে মানে এমনভাবে এগুলোর প্রাইস ফল করছে যেটা কিনা পুরো ফার্মা ইন্ডাস্ট্রির জন্যে একটা গুড নিউজ। তো এখন আপনারা দেখতে পাবেন যে সামনের কোয়ার্টার গুলোকে ইভেন এই যে থার্ড কোয়ার্টার যে ইপিএস গুলো আসবে এই থার্ড কোয়ার্টারেও হয়তোবা এটার রিফ্লেকশন অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানির মধ্যে থাকলেও থাকতে পারে। আপনারা যদি একটু ডিটেইলস খোঁজ খবর নেন, আ অ্যানুয়াল রিপোর্ট অথবা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন বা জানতে পারেন অথবা পত্র-পত্রিকায় যদি আ ইপিএস এর নিউজ গুলো আসে অথবা নিউজ আসার পিছন ইপিএস বাড়ার যদি কারণগুলো কোম্পানিগুলো ডিসক্লোজ করে, তাহলে হয়তোবা এই ইস্যুটা বড় একটা ইস্যু হিসেবে থাকতে পারে। তো আমরা দেখলাম যে এইখানে একটা ভালো নিউজ আসছে। আ এবং যেটা কিনা আমাদের দেশের এ এ যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেটার সঙ্গে রিলেটেড এবং এইটা একটা হোপ যে লং টার্ম এ এই কোম্পানিগুলো ভালো করবে। আর এই ইন্ডাস্ট্রিটা ভালো করবে। এবং ইন্ডাস্ট্রির যে গ্রোথ আছে সেই গ্রোথটা আরো হয়তোবা ইনক্রিজ করবে। আপনারা যদি দেখেন সার্চ করেন তাহলে আমাদের ওভারঅল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আ গ্রোথ হচ্ছে ১২ থেকে মেবি ১৫%, ১১ থেকে ১৫ এর মধ্যে ইন বিটুইন। তো ওদের গ্রোথ ভালো আছে এবং এটা আগামী আ বেশ কয়েক বছর ৪-৫ বছর পর্যন্ত মেবি এইটা কন্টিনিউ করবে। সেই সঙ্গে আবার এপি এর দাম ফল করাতে ওদের কিন্তু প্রফিট মার্জিনও বাড়বে এবং কোন একটা পর্যায়ে দেখবেন ফার্মাসিউটিক্যালস গুলো আমাদের ইন্ডাস্ট্রি মানে শেয়ার মার্কেটের সেক্টরাল মুভমেন্ট যদি হয় তাহলে দেখবেন যে এটা টপ লিডিং এ আছে। এটা থাকার সম্ভাবনাটা বেশি। এবার আমরা চলে যাব কিছু স্টকের উপরে। যে এতক্ষণ আমরা জানলাম পজিটিভ দিক দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে কিছু আইটেম বের করা যেগুলোর উপর ফোকাস রাখবো। যে হ্যাঁ, ওকে ফাইন। আমরা ভালো দিক দেখতে পেলাম, সুবিধা কি আসতে যাচ্ছে সেটাও বুঝলাম। তাহলে ফোকাস রাখবো কোন কোম্পানিগুলোর উপর। ১ম এ চলে আসে এসিআই। খুব নামকরা একটা কোম্পানি। কিন্তু সমস্যাটা হচ্ছে এসিআই তে আপনি এখন গিয়ে খুব একটা বেশি লাভ হবে না। যদিও ওই এপিআই এর বেনিফিটটা এসিআই কোম্পানিও পাবে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে এসিআই এর অনেক বড় রকমের একটা লোন আছে। যেই লোন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা অনেক আগে থেকেই এটা সমস্যা হিসেবে আছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইন্টারেস্ট রেট আগে ছিল 5% থেকে 8% 7% পর্যন্ত এর মধ্যে। সেই ইন্টারেস্ট রেট কিন্তু এখন ১২ থেকে ১৩%। তার মানে এসিআই এর জন্য কিন্তু সেটা অলমোস্ট ডাবল এর কাছাকাছি। অলমোস্ট 70-80% এর মতো আপনার ইন্টারেস্ট রেট কিন্তু ইনক্রিজ করছে। তো ওদের যদি আ ফর লাইক ধরেন ৳৭০০-৮০০ কোটি টাকার মতো লোন থাকে এবং সেটার ইন্টারেস্ট আগে যদি ওরা পে করত 7% বা 8% এখন ১২ থেকে ১৩% পে করতে হয়। তাহলে ওদের যে এক্সট্রা আ এক্সপেন্সেস হবে ইন্টারেস্ট বাবদ,
সেইটা দিয়ে আসলে দেখা যাবে যে ওই এপিআই বাবদ যে ওদের নেট প্রফিট ওরা করছে সেই প্রফিটটা পুরো মানে কাটাকাটি বা অ্যাবসর্ব হয়ে যাবে বা ওটা মানে ভ্যানিশ হয়ে যাবে ওদের ইন্টারেস্ট পেমেন্টের কারণে। সো এসিআই লিমিটেড কোম্পানির কথা যদি বলেন তাহলে কিন্তু সে খুব একটা বেশি ভালো করার স্কোপ আমরা দেখতে পাচ্ছি না। আমি চলে যেতে পারি এবার একমি ল্যাব। খুবই বটম প্রাইস এ আছে। আ এটাও খুব ভালো একটা কোম্পানি। ওর অনেক কিছুই ওষুধ বাজারে চলে এবং চালু আছে। সো এপিআই এর বেনিফিটটা একমি ল্যাব পেতে পারে এবং ওর খুব বড় রকমের লোন হয়তোবা নাই। আমার দেখা নাই। বাট আমি যতটুকু জানি যে এসিআই এর মতো এত বড় লোন হয়তোবা ওর নেই। তো এই কোম্পানিটা হচ্ছে ভালো একটা সুবিধা পাবে একমি ল্যাব। আ তারপরে হচ্ছে আপনার অবশ্যই অ্যাক্টিভ ফাইন্ড বা এএফসি এগুলোতে যাবেন না। কারণ ওরা নিজেরাই হচ্ছে এই ধরনের এপিআই তৈরি করে। সো ওদের কিন্তু বিজনেস ফল করবে সামনের দিনগুলোতে। বিকজ ওরা বাইরে থেকে ইম্পোর্ট করা এপিআই এর দাম যদি লোকাল প্রোডিউসার যারা আছে তাদের থেকে কম হয়, মানুষ কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করবে, লোকাল প্রোডিউসাররা এখানে ব্যবসায় সুবিধা করতে পারবে না। সো এইগুলো আপাতত কয়েকটা কোয়ার্টার আপনারা অবজার্ভ করেন। অ্যাক্টিফাইন, এএফসি এগুলো এই ধরনের স্টক গুলো যে ওরা কামব্যাক করতে পারে কিনা বা কি অবস্থা হয়। দেন আপনারা এটার ব্যাপারে পরবর্তীতে ডিসিশন নিতে বাট সরাসরি যারা ফার্মা আ প্রোডাক্ট তৈরি করে সেই কোম্পানির দিকে আপনারা নজর রাখতে পারেন। এর মধ্যে একমি ল্যাব এর কথা বললাম। এরপরে হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা। আমরা অ্যাডভেন্ট ফার্মার দিকে যাচ্ছি। অ্যাডভেন্ট ফার্মা আমরা দেখলাম যে একদম বটমে ৳২৪ আ ২৪.৬০ এটা চলতেছে। আ তো ২৪.৮০ চলতেছে সরি। তো এই ২৪ ৫০-৬০ থেকেই বারবার এটার একটা হচ্ছে। আ আপ আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। আর যদি আমরা বটম ধরি তাহলে এইখানে চলে আসে যেটা কিনা ৳২৩ শো করে। সো আপনারা কিন্তু ডলার কস্ট এভারেজ এ এই স্টকটাকে দেখতে পারেন। হ্যাঁ? আপনাদের পোর্টফোলিওকে আ রিঅর্গানাইজ করার জন্যে। আ অ্যাডভেন্ট ফার্মা। তারপরে আমরা যাবো হচ্ছে আ এশিয়াটিক ল্যাব। এটা যদিও আইপিও এর মাধ্যমে নতুন কোম্পানি হিসেবে আসছে। তো এই প্রাইসে অবশ্যই না। এটা কারেকশন হয়ে যেমন ৳৪০ র নিচে বা ৳৪০ র দিকে আসছিল। ঐরকমভাবে যদি আপনারা দেখেন যে কারেকশন হয়ে ভালো একটা প্রাইসে আসছে তখন এইটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। বিকন ফার্মা খুব ভালো একটা কোম্পানি, খুব ভালো গেইন একসময় দিয়েছিল। বাট এখন শেয়ারটার প্রাইস আ আসলে ৳২০০ র নিচে চলতেছে। টেকনিক্যালি শেয়ারটা ৳১৪০ পর্যন্ত আমরা যদি দেখি, আমি যাচ্ছি। হ্যাঁ, টেকনিক্যালি হচ্ছে ৳১৪০ পর্যন্ত শেয়ারটা যেমন এই জায়গায় এটা ৳৯৫ আর এইখানে ৳১৪০ হ্যাঁ। এই ১৪০, ১৩০ এই ১৪০-৩০ এই টাকা পর্যন্ত হচ্ছে আ এটার একটা সাপোর্ট জোন আছে। মাঝখানে আসলে তেমন কিছু নাই। তো শেয়ারটা যদি কোন কারণে ৳৬০ র নিচে চলে আসে, তখন এইটা আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখা উচিত হবে বলে আমি মনে করি। বিকজ ওরা এমন কিছু ওষুধ বানায় যেটার মনোপলি ওরাই করে। অন্য কোন কোম্পানি এইটা বানায় না। স্পেশালি ক্যান্সার ট্রিটমেন্ট এর কিছু ওষুধ ওরা বানায়। তো এপিআই এর প্রাইস ফল করাতে ওদের ওইখানেও কস্টিং অ্যা কম পড়বে এবং প্রফিট বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে ইনক্লুড করে রাখতে পারেন। তারপরে আসবো বেক্সিমকো ফার্মায়। আ ৳১১০ থেকে ৳১২০ এই রেঞ্জে শেয়ারটা কনসলিডেশন হচ্ছে। সো এইটা খুব ভালো একটা প্রাইস শেয়ারটার জন্যে। হিস্ট্রিক্যালি এইখানেও একটা সাপোর্ট ছিল। এখান থেকে শেয়ারটার একটা বুল রান হয়েছে। সো এখান থেকেও শেয়ারটার আবার আ ৩০, ৪০ বা ৳৫০ র একটা বুল রান হতে পারে। আ আমি বলব যে এই জায়গাটাতে আপনারা শেয়ারটাতে আ নজর রাখবেন বা ওয়াচ লিস্টে রাখবেন। এই যে নাপার কথা বললাম, নাপাতে ওদের যেই রেভিনিউ জেনারেট হয়, যদি ওইটার নেট প্রফিট মার্জিন বাড়ে এপিআই এর প্রাইস কম হওয়ার কারণে তাহলে এইটার আ হিউজ পটেনশিয়াল আছে। সো এই শেয়ারটাকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে ইনক্লুড করে রাখতে পারেন। ইবনে সিনা এই কোম্পানিটা যদিও খুব কম ভোলাটাইল অর্থাৎ মার্কেটের সঙ্গে খুব কমই আপ ডাউন করে। বাট কেউ যদি লং টার্ম ইনভেস্টর থাকেন, সে কিন্তু আ এই স্টকটাকে তাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আইবিপি ফান্ডামেন্টালি খুব একটা ভালো স্টক নয়। বাট ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির মধ্যে থাকে। যখন ইন্ডাস্ট্রির আ সেক্টরাল মুভমেন্ট হবে তখন এই ধরনের স্টক গুলোও কিন্তু গেইন দিবে। 20, 30, 40% বা 50% এর মতো। তো আপাতত এইটা সম্ভবত একটা আ আ ডিরেক্টর সেল চলছে। আ আ শেয়ারটার প্রাইস ও ফল করছে। এটার এটার দিকে আপনারা নজর রাখতে পারেন।
আরেকটু ডিপ করলে শেয়ারটা আসলেই খুব ভালো একটা প্রাইস, কারণ এভার লোয়েস্ট প্রাইসে চলতেছে। লাইক ২০১৯ এর পর থেকে বা ২০১৮ পর থেকে যদি কাউন্ট করি, তাহলে খুব ভালো একটা প্রাইসে এটা অবস্থান করতেছে। আমি মনে করি যে এটাও যদিও ফান্ডামেন্টালি স্ট্রং না, বাট সেক্টরাল মুভমেন্ট হলে এই শেয়ারটাও এখান থেকে 30-40% এর মতো গেইন দেওয়ার সুযোগ আছে। সো এটাও আপনারা ওয়াচ লিস্টে ইনক্লুড করে রাখতে পারেন। তারপরে চলে যাব নাভানা ফার্মা। ফান্ডামেন্টালি মিড লেভেলের একটা কোম্পানি এবং মোটামুটি ভালো একটা কোম্পানি ফান্ডামেন্টালি যদি বলি। শেয়ারটা যদিও কারেকশন মোডে আছে, বাট জেনে রাখবেন যে এইটা নিয়েও একসময় খুব ভালো স্মার্ট মানি বা স্মার্ট প্লেয়ার যারা, তারা এটাতে ইনভলভ ছিলেন এবং নিকট নিয়ার ফিউচারেও হয়তোবা এইটার মধ্যে আবারও সেই ধরনের এক্টিভিটিস দেখা যাইতে পারে। ডিউ টু এইটার পটেনশিয়াল প্লাস এদের কিছু পিএসআই পাবলিশ হয়েছিল। এবং যেহেতু এপিআই এর প্রাইস ফল এইটাতেও ভালো একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে। তো এইটা অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে এড করে রাখার মতো একটা স্টক, এবং প্রাইসও খুব লুক্রেটিভ টু গেট পজিশন এটার মধ্যে পজিশন নেয়ার ব্যাপারে। আমরা আরেকটা স্টক দেখবো, এটা হচ্ছে ওরিয়ন ফার্মা। খুব ভালো প্রাইসিং একসময় হয়েছিল, ফ্লোর তুলে দেওয়ার পরে এখন ৬৪ টাকায় চলতেছে। তো মেবি এটা আপনারা দেখতে পারেন স্টকটা। যেহেতু ৬৪ টাকায় চলতেছে, আপনারা অবজার্ভ করতে থাকেন যে ৬০ টাকা বিলো আসে কিনা বা ৬০ টাকা স্টে করে কিনা। যেই জায়গায় এটা সাস্টেইন করবে সেই জায়গা থেকে আপনাদের ওয়াচ লিস্টে রাখেন। সেই জায়গা থেকে তখন আপনাদের মতো করে আপনারা এনালাইসিস করে পজিশন নেয়ার চিন্তা করতে পারেন। তারপরে চলে যাব রেনাটা। খুবই ভালো একটা কোম্পানি, এবং একটা উম বিষয় দেখাবো যে ২০১৩ সালে এটার যে প্রাইস ছিল, আমরা একটু দেখব। ২০১৩-১৪ সালে যে প্রাইসটা ছিল সেই প্রাইসে কিন্তু মানে ৳৭০০ প্রাইস। সেই প্রাইসটা কিন্তু টাচ করেছে। তো ১২০০ থেকে ৭০০ মানে ৳৫০০ র মতো একটা কারেকশন হয়েছে। এই স্টকটা অবশ্যই আ আপনাদের ওয়াচ লিস্টে রাখার মতো একটা স্টক। ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। একটু প্রাইস কেন ফল করেছে এটার বেশ কিছু কারণ আছে। এখন আর ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। বাট এটা আপনাদের ওয়াচ লিস্টে রাখা উচিত। স্টকটাকে রাখবেন এবং অবশ্যই আ যেই প্রাইস লেভেলটাতে সাস্টেইন করছে বলে আপনারা দেখবেন, সেই জায়গা থেকে ডলার কস্ট এভারেজ এ পজিশনিং আ নিতে করতে পারেন এবং পজিশন বৃদ্ধি করতে পারেন। এরপরে চলে যাব সিলকো ফার্মা। সিল্কো এবং সিলভা এই ২ টাই আইবিব এর মতো আ ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং কোন কোম্পানি না। বাট প্রাইসটা লুক্রেটিভ। আ ওয়াচ লিস্টে রাখবেন এবং আ ভালো একটা প্রাইস বা মুভমেন্ট এর জন্য অপেক্ষা করবেন। স্কয়ার ফার্মা তেমন কোন প্রাইস এর কারেকশন হয় নাই। বাট কোম্পানি হচ্ছে মানে মার্কেট লিডার। আ সো এইটা কোন কারণে যদি ২০০ র নিচে নেমে আসে, অবশ্যই খুব ভালো একটা স্টক পজিশন নেওয়ার মতো। আ স্টকটাকে দেখবেন। তো মোটামুটি এই যে ৬-৭ টা কোম্পানির কথা বললাম, এগুলোর মধ্যে কিছু আছে আপনাকে খুব ভালো গেইন দিবে, কিছু আছে আপনাকে মিড লেভেলের গেইন দিবে, কিছু আছে নরমাল এভারেজ গেইন দিবে। তো এইগুলো হচ্ছে আপনাদের যদি ওয়াচে রাখেন, একটা প্ল্যানিং এর মধ্যে রাখেন, আপনার যে পোর্টফোলিওটা ইরোশন মানে ইকুইটি ইরোশন হয়েছে সেটা যদি রিকভার করতে হয়, আমার কাছে মনে হয়েছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটা গুড চয়েস হইতে পারে। আপনার পোর্টফোলিওর একটা বড় পোরশন আপনি ফার্মাসিউটিক্যালস এ অবশ্যই ইনভেস্ট আ করতে পারেন, বিকজ এর মধ্যে ভালো কিছু নিউজ চলে আসছে এবং সেটার বেনিফিট কোম্পানিগুলো পাবে। তো আমি বলব যে আ এটা নোট করে রাখেন। এইটার ইপিএস এর আপডেটস গুলো অবজার্ভ করতে থাকেন। কোম্পানিগুলোর ফিন্যান্সিয়াল এক্টিভিটিস গুলো দেখেন, নিউজ গুলো দেখেন এবং চার্ট দেখে আস্তে আপনার যে পজিশন যেই স্টক গুলো আছে, এটাকে বলা হচ্ছে যে আ যেই পজিশন গুলো, যে স্টক গুলোতে আপনি পজিশন নিয়েছেন কিন্তু সেগুলো এখন আর পারফর্ম করছে না, ডেড। সেগুলো থেকে মানে সেগুলোকে ওয়াশ আউট করে দেওয়া আস্তে। তো সেগুলোকে ওয়াশ আউট করে দিয়ে আপনি আস্তে এই ধরনের গ্রোথ হবে। আগামী ১ বছর ২ বছরে খুব ভালো গ্রোথ হবে। এই স্টক গুলোতে বা এই কোম্পানিগুলো বা ইন্ডাস্ট্রি গুলোতে ফোকাস করে পোর্টফোলিও ডাইভার্সিফাই করবেন। এটা হচ্ছে নিয়ম। যখন আপনি এটা করবেন, আপনার লং রানে আপনার পোর্টফোলিওর যে ইকুইটি লস হয়েছে সেটা যদি 30% 40% এর মতো ইকুইটি ফেরত আসে, তাহলে আপনি কেন ১ বছর ২ বছর অপেক্ষা করবেন না? হোয়ার ইস আপনারা যখন লসে থাকেন,
সেই লসের শেয়ার নিয়ে কিন্তু ঠিকই ১, ২ বছর ৩ বছর পর্যন্ত বসে থাকেন। তো আমি বলব যে ইন্ডাস্ট্রি গ্রোথ আছে, ভালো নিউজ আছে, প্রফিট মার্জিন বাড়বে এটাও আমরা জানতেছি এবং পার্টিকুলারলি কিছু স্টকের নাম ধরে এখানে বলে দেওয়া হয়েছে যে এগুলা ওয়াচ লিস্টে রাখেন, এনালাইসিস করেন। তারপরে এগুলোতে পজিশন আপনি আপনার মতো করে এনালাইসিস করে পজিশন বাড়ান বা পজিশন নেন। তাহলে দেখবেন উইদিন ১ থেকে ১.৫ বছর বা ২ বছরের মধ্যে আপনার পোর্টফোলিওর একটা হেলথি অবস্থানে চলে আসছে। কিন্তু আপনি যদি ঘন ট্রেড, ঘন নিউজ রিউমার এর পিছনে দৌড়ানো এবং সেই অনুযায়ী ট্রেড করতে যান, আপনি কখনো ভালো করবেন, কখনো খারাপ করবেন না। আল্টিমেটলি বেশিরভাগ মানুষই এখানে ভালো করে না। যদিও এই নিউজ বা রিউমার ভিত্তিক অথবা অনুমানের উপরে যে ট্রেড গুলা করে এগুলার বেশিরভাগই অনেক বড় গেইন দেয়। আপনি কিন্তু সেই পর্যন্ত ধরে রাখতে পারবেন না। বিকজ আপনি এটা ফার্স্ট টু লাস্ট কিছুই জানেন না। তো যারা এখানে মানি মেক করে তারা এক ধরনের প্ল্যানিং করে A to Z এবং এন্ট্রি দেয়, বড় একটা গেইন করে, এক্সিট নেয়, আবার অপেক্ষা করে আবার বড় একটা গেইন এর জন্য। আপনি যখন আপনার ট্রেডিং হ্যাবিচুড টা এইভাবে তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত সফলতা আপনার পক্ষে মানে সফলতার মুখ দেখা সম্ভব নয় বলেই আমি মনে করি। তো অ্যাজ মার্কেটে যেহেতু অনেকদিন ধরে আছি, আ এইটা অবজার্ভ করেছি, দেখেছি সেইজন্যে এই পরামর্শ হিসেবে এই পরামর্শটা থাকবে যে ঘন ট্রেডিং, নিউজ বা রিউমার ভিত্তিক ট্রেডিং এইগুলোকে কমিয়ে এনে ইনস্টিটিউট গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা করেন তাদের মতো করে চিন্তা করে আপনি লং রান এ বেনিফিট কিভাবে বের করে নিয়ে আসা যায় সেভাবে চিন্তা করে আপনি এগুলোতে ইনভেস্ট করতে পারেন বা এগুলোতে ইনভেস্টিং এর চিন্তা ভাবনা করতে পারেন। তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছি না বা বৃদ্ধি করছি না। ভালো থাকবেন সবাই। বিডিচ্যাট একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও আ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সালামু আলাইকুম।